এদিকে এসআইআর এ পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয়, নির্দেশ দিল নির্বাচন কমিশন। সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট এসআইআর এ গ্রাহ্য হবে না, এমনটাই নির্দেশ দেওয়া হলো কমিশনের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের জন্য নতুন নির্দেশিকা জাতীয় নির্বাচন কমিশনের। এসআইআর এ পশ্চিমবঙ্গের নথি নিয়ে নতুন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বলা হচ্ছে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের নথি গ্রহণযোগ্য নয়। সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট এসআইআর প্রক্রিয়ায় গ্রাহ্য হবে না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে এসআইআর এর শুনানির প্রক্রিয়া এবং সেখানে অনেকেই আবাস যোজনার নথি জমা দিয়েছেন। তাহলে প্রশ্ন উঠছে, আবাস যোজনার নথি জমা দেওয়া ভোটারদের কি হবে? তাদের নাম কি চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে? সকলের মনে এখন এটাই প্রশ্ন। এই নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে, কি কি গাইডলাইন দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখুন, নির্বাচন কমিশন কালকেই স্পষ্ট করে দিয়েছে যে এই বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং ইন্দিরা আবাস যোজনা স্কিমের যে অর্থ সাহায্য অনুমোদন পত্র রয়েছে সেই ডকুমেন্ট কিন্তু একেবারেই এসআইআর প্রক্রিয়া কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং সব থেকে বড় প্রশ্ন, সিও দপ্তর থেকে এই ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা ভোটাররা রয়েছেন সেক্ষেত্রে তারা কিন্তু এই ডকুমেন্ট জমা দিয়েছেন। তাহলে সংখ্যা কত রয়েছে এই ডকুমেন্ট জমা দেওয়ার, সেটা কিন্তু কমিশনের কাছে সেই তথ্য এখনো পর্যন্ত নেই তারা বলছেন। তবে এটা ঠিক এত দেরি করে নির্বাচন কমিশন যে জানিয়েছে যে এই ধরনের যে শংসাপত্র, অর্থাৎ বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা স্কিমের অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র সেটা গ্রহণযোগ্য নয়। এবার যেহেতু স্ক্রুটিনি চলছে একেবারে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, সেক্ষেত্রে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে সমস্ত ভোটাররা শুধুমাত্র এই ডকুমেন্ট জমা দিয়েছেন তারা কিন্তু বাজেট তালিকায় থাকবেন, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। এছাড়া এই ডকুমেন্ট ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্ট দিয়ে থাকেন তারা, সেক্ষেত্রে তারা সেটা ওই অন্য ডকুমেন্ট দিয়ে তাদের অবশ্য যাচাই করা হবে। তবে শুধুমাত্র যদি এই ডকুমেন্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা একেবারে বাজেট তালিকায় থাকবেন, এমনটাই জানা যাচ্ছে। এবার ধরা যাক, যেটা আনুমানিক যদি 28 লাখ যদি বাংলার বাড়ি স্কিমে যদি পেয়ে থাকে কেউ এই শংসাপত্র, সেক্ষেত্রে কিন্তু যদি তার মধ্যে দেখা যায়, কমিশন সূত্রে যেটা খবর, যে 1 লাখ বা 2 লাখও যদি এরকম দিয়ে থাকে শুধুমাত্র এই ডকুমেন্ট, সেক্ষেত্রে কিন্তু তাদের নাম বাদ যাবে সেই ভোটার তালিকা থেকে। এটাই কিন্তু স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন। এখন এটাও ঠিক, যারা ডকুমেন্ট দিয়ে দিয়েছে তাদের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আবারও চেক হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ভোটাররা শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়েছেন তাদের কিন্তু আবার রিচেক করা হচ্ছে এবং সুপার চেকিং চলছে। এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন এত পরে যখন এই স্পষ্ট করেছে যে এই ডকুমেন্ট গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে যারা শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? ধন্যবাদ রুমা। নির্বাচন কমিশনের তরফ থেকে এই নতুন নির্দেশিকা, যেখানে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বরাদ্দ সার্টিফিকেট কোনোভাবেই গ্রাহ্য হবে না, জানিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে এবং সেই পোস্টে লেখা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশের মর্ম লঙ্ঘন করে এবং প্রযুক্তিগত অস্পষ্টতার উপর নির্ভর করে নির্বাচন কমিশন এখন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদনের চিঠিগুলিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করছে। এসআইআর এর নথি নিয়ে নির্বাচন কমিশনের এরাজ্যের জন্য নতুন নির্দেশিকা, আর তা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কি জানিয়েছেন শোনাবো। এটা যেটা আমি দেখলাম, যেটা আজকে এসছে, যেটা আছে এটা আছে কি দিস ডকুমেন্ট বাই ইটসেলফ ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্যাট থিং, এসআইআর ডকুমেন্ট যে আপনার 13 ডকুমেন্টস আছে ওর মধ্যে দিস ইজ নট দ্য অনলি ডকুমেন্ট উইচ ক্যান বি এলিজিবল। এসআইআর এর নথি হিসেবে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বরাদ্দ সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু আর গ্রাহ্য হবে না, যেটা নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা দিয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে সুপ্রিম কোর্ট অনুমোদিত সেগুলো আপলোড করে দিয়েছেন, তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই
নোটিশ, এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। তৃণমূলের ব্যর্থতা তুলে ধরতে কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় চার্জশিট প্রকাশ করল বিজেপি। মানুষই ওদের চার্জশিট দেবে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। চার্জশিট, তবে পুলিশের নয়। ২৬-এর বিধানসভা ভোটের আগে এটাই এবার অস্ত্র রাজ্য বিজেপি। তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছে তারা, যার পোশাকে নাম দেওয়া হয়েছে চার্জশিট। কলকাতা থেকে জেলা সোমবারও বিভিন্ন জায়গায় সেই চার্জশিট পেশ করলেন বিজেপির নেতা নেত্রীরা। ২১-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে শক্তি বাড়ালেও কলকাতা কিংবা শহর লাগোয়া কোনো বিধানসভা কেন্দ্র দখল করতে পারেনি বিজেপি। ভোটে কলকাতায় একচেটে আধিপত্য বিস্তার করে তৃণমূল। এবার শহরাঞ্চলে তৃণমূল ও তাদের প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরতে এদিন চার্জশিট প্রকাশ করল রাজ্য বিজেপি। কলকাতা উত্তরে কেয়া ঘোষ এবং কলকাতা দক্ষিণে রুদ্রনীল ঘোষ। বহু কাজ তারা প্রথমত করেনি, মানুষ যাতে অসুবিধায় না পড়ে, মানুষের ট্যাক্সের টাকায় সেই কাজগুলিকে সম্পূর্ণ না করে যাতে মানুষ অসুবিধায় পড়ে এবং কিছু দুষ্ট চক্রের কাছে অবৈধভাবে টাকা যায়, পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিমিনালরা অর্থ রোজগার করে বা কোথাও পুলিশের সহায়তায়, তৃণমূল নেতাদের সহায়তায়। ১৫ বছরে কি কি প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, কোন বিধানসভায় সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি কি কাজ হয়নি, তৃণমূলের আমলে কি কি দুর্নীতি হয়েছে, চার্জশিটে মূলত এগুলোই তুলে ধরছে বিজেপি। যেমন এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ব্যর্থতা তুলে ধরেন সুকান্ত মজুমদার। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছে। বিধায়ক সাংসদরা, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদ এবং বিধায়ক আছে, তারা দাঙ্গা করেছে। তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান দাঙ্গাতে জড়িত, এই ধরনের অভিযোগ এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে লোক ঢুকে দাঙ্গা করেছে। তার পুলিশ পরে রিপোর্ট দিয়ে মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী প্রমাণিত করেছেন। এই বিধানসভাগুলোর মধ্যে এমন কিছু বিধানসভা আছে সেখানে এই ধরনের ঘটনা ঘটেছে। বর্ধমানে অগ্নিমিত্রা পাল এবং ডেবরায় বিজেপির চার্জশিট প্রকাশ করেন রাহুল সিনহা। ওদের চার্জশিট কি জিনিস, বিজেপিকে এবারের আসন্ন নির্বাচনে বাংলার মানুষ ভরপুর বুঝিয়ে দেবে, ৩০ পার হবে না। ভোটে পশ্চিমবঙ্গবাসী কাকে চার্জশিট ধরাবে, উত্তর মিলবে ভোটের ফলাফলে। সমক লাহিড়ী, সুদীপ্ত আচার্য ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।